তো আজকে একটু মার্কেট সম্পর্কে কথা বলি। আমাদের এই বাজার যে পজিশনে আছে, যে অবস্থানে আছে, এবং এটা একদম তলানিতেই আছে, এর মধ্যে তলানির আর কিছু নাই। আর এই যে ইন্ডেক্সটা বা বান্ডেক্সটা যেটাই দেখেন আমরা দেখছি, এর ভিতরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা, তার মধ্যে এইখানেও যে কারসাজি আছে। আপনারা যদি মার্কেটের প্রাইস ভ্যালুয়েশন করেন এবং স্টকগুলোর যে পজিশন দেখেন, এবং বিলুপ্ত হওয়া শেয়ারগুলো, যেমন 5টি ব্যাংক আছে, আরো কিছু হবে, তার সাথে ইন্ডেক্সের কোনো সামঞ্জস্যতা নাই। এইখানেও যে কারসাজি কারচুপি করা হচ্ছে, এই জিনিসটাও কেন হচ্ছে আসলে আর বলতেও ইচ্ছা করে না। এইসব বিষয়, এই গোপনীয়তা অনেক কিছুই প্রকাশ করে দিয়েছি। এই চিত্রের যেই অপব্যবহার করে টেকনিক্যাল অ্যানালাইস্টরা যেভাবে আমাদের এই প্রিয় ভাই বোনদের টাকা পয়সা লুটপাট করেছে, সে বিষয়ে বিস্তর আলোচনা করেছি। এবং ধোকার মধ্যে কিভাবে বোকা বানিয়ে আমাদের সম্পদ লুটেছে, সেই চিত্র তুলে ধরেছি। 3 লক্ষ কোটি টাকা গত এই স্বৈরাচারের দুঃশাসনের ভিতর দিয়ে লুটপাট হয়েছে, সেই চিত্রটাও ধরে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি। কিভাবে ম্যানুপুলেশন করা হইতো বা হচ্ছে, ট্রেনিং এর নামে একটা গ্রুপ সৃষ্টি করে তাদের শেয়ার কালেকশন করে, এই যে আপনাদের ভিতরে স্টক বেচা কিনা করে লুটপাট করেছে। একদিক দিয়ে স্টক কিনেছেন টাকা দিয়ে, অন্য দিক দিয়ে আপনাদের টাকা, স্টক ধরিয়ে দিয়ে আপনাদেরই টাকাগুলো নিয়ে হাতিয়ে নিয়ে চলে গেছে। আমি গত পরশুদিন 10টা স্টকের, 11টা স্টকের দীর্ঘমেয়াদী আহ, বিনিয়োগের একটা ভিডিও দিয়েছি। আপনারা অবশ্যই দেখেছেন। ওয়ালাইকুম আসসালাম মুজিবুল ভাই। তো সেই 11টি স্টক, আরো অনেক স্টক আছে, আরো অনেক স্টক আছে, কিন্তু এত স্টকের চেয়েও অল্প কিছু স্টক, 10টি 11টি স্টক যদি আপনাদের সুনজরে রাখেন এবং সাপোর্ট জোন বুঝে একটু ধৈর্য সহকারে, হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, আপনাদের লস না, লাভ হবে। আবার কিছু কিছু স্টকে আপনাদের এতটাই বেনিফিট দিবে যে আপনাদের অতীতের যে কষ্টগুলো আছে, দুঃখগুলো আছে, এবং লোকসানগুলো আছে, সেগুলো হয়তোবা রিকভারি করে দিতে পারে। যে ওই ষড়যন্ত্রকারী, তো ষড়যন্ত্র সবসময় থাকবেই। শত্রু আজকের না, সেই শত্রু যুগে যুগে যত নবী রাসূল ছিলেন তাদের বিরুদ্ধে শত্রুতা ছিল। ওই যে হাদির একটা কথা এত মানে হৃদয় ছুঁয়ে ছুঁয়ে গেছে, 3 3 বার ময়লা পানি মারার পরও এই কলিজার টুকরা ভাইটা বলেছে, 3 বার ময়লা পানি মারছেন, আরো মারেন, যদি আপনার শান্তি লাগে আরো মারেন, সমস্যা নাই। এই যে দুঃখের কষ্টের ভিতরে যে মুচকি হাসিটা দিয়ে কথা বলেছে, এই যে প্রতিবাদটা করেছে, কতটা বিনয়ী ভাবে বলেছে, একটাবার চিন্তা করে দেখেছেন? এই প্রতিবাদী ভাষা লিখতে গিয়ে অনেকের চেহারা তো চলে আসে কমেন্টের মধ্যে দেখি। লুকোচুরি করে আমার লাইভও দেখে তারা, দূর থেকে লাইভও দেখে, কারণ নিজ স্বার্থ আছে তো, নিজের একক ভিত্তি স্বার্থ আছে তো, তার কারণে ফলো করে, দেখে। আবার ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে পোস্ট করলে সেখানে গিয়ে আবার ওই যে ব্রেনলেস, ঘিলুলেস না করলে তাদের, মানে প্রতিবাদ না করলে তাদের শান্তি হয় না। কেননা তারা একটা খাঁচায় বন্দি পোষা কুকুর। তাদের ব্রেনকে যেভাবে ট্রেন করা হয়েছে, তাদের ব্রেনকে যেভাবে ট্রেন করা হয়েছে, আজীবনে এইভাবেই চলবে তাদের চিন্তা ভাবনা। সেখান থেকে বেরোতে পারবে না ওরা। দাসত্বের পিঞ্জিরে বন্দি। তারা কি করবে? স্বাধীনতার সাথে সন্ধি। তারা স্বাধীনকামী মানুষ কখনো হতে পারবে না, তারা দাসত্ব, জীবন দাসত্বই থাকবে। যাই হোক, আমরা অদম্য শক্তি নিয়ে আমাদের এই বাজারের, অন্তত আমি খুদ খুদে একজন প্রতিবাদী কণ্ঠ,
আমাদের বুদ্ধিমত্তা দিয়ে, যেটা হাদির ভিতরেও দেখেছি যে আমরা প্রথম আলোকে ভাঙতে না গিয়ে, না ভেঙে, ডেলি স্টারকে না ভেঙে আমরা নিজেরা একটা প্রথম আলোর মতো শক্তি দাঁড়া করাবো। আমরা শত্রুকে আঘাত না করে আমরা শত্রুদের চেয়ে আরো শক্তিশালী হব। এই মনোভাব যদি আমরা নিতে পারি, এই জায়গায় যদি আমরা দাঁড়াইতে পারি, এই পুঁজিবাজার থেকে আমাদের পুঁজি ফিরে আনা সম্ভব। এই জায়গাতে যেইভাবে আপনাদেরকে আমি নিরলসভাবে বারবার সবকিছুর মধ্যেই শিখিয়ে আসছি, বুঝিয়ে আসছি কিভাবে ইনভেস্ট করতে হয়, কিভাবে একটি স্টক বাছাই করতে হয়, কিভাবে সেই স্টকের কোথায় ইনভেস্ট করতে হয়, এবং ধৈর্য সহকারে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য মাত্রায় যাওয়ার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় আমি যেন দিতে পারি, সেই ধৈর্যটা রেখে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমরা যদি ওভার গ্রিডি না হই এবং অতি লোভে ফাঁদে না পা দেই, তাহলেই কিন্তু সম্ভব। এই বাজার থেকে রিকভারি করা, যদি একটু চিন্তা ভাবনা করে, আপনি এত বছর যাবত তো আমি যা কিছু দেখিয়েছি হয়তো আপনাদের সামনে এরকম ভাবে কেউ দেখাতে পারেনি, বা ইচ্ছাকৃতভাবে তাদের নিজ নিজ স্বার্থে, লুটপাটের স্বার্থে তারা দেখায়নি। আলহামদুলিল্লাহ, আমার সাথে যারা আমার প্রিয় ভাই বোনেরা যারা শুরু থেকে আছেন, অন্তত পক্ষে ভয়ের জায়গাটা কেটে গেছে এবং ধৈর্যহীনতার জায়গা থেকেও বেরিয়ে আসছেন অনেকেই। হয়তো নতুন যারা আছেন তাদের হয়তো আরেকটু সময় লাগবে, আরেকটু বুঝতে, আরেকটু সময় দিতে হবে, এটা আমি বুঝি। এবং এখনো হয়তোবা অনেকে না বুঝেই হয়তোবা কিছুটা শঙ্কিতভাবে প্রশ্ন করে বসেন। যাই হোক, এগুলো ঠিক হয়ে যাবে। শুরুতে আমার এই ভাই বোনদের ভিতরেও অনেকে যেটা করেছিলেন হয়তো পরবর্তীতে বুঝতে পেরে এখন সাহসিকতার সাথে এটা ধীরে সুস্থে ওনারা বিনিয়োগ করেন। আমাদের এই জায়গার যে স্টকের যে ইন্ডেক্সটা যেখানে আছে, দেখুন, কয়েকটা অ্যানালিস্টের মধ্যে এ পর্যন্ত যতজনই অ্যানালিস্ট দিয়েছেন, এই খুব আহ, বিগত সপ্তাহের মধ্যে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিয়েছি যে বাজার আজকে পড়েছে, কালকে উঠবে, উঠেছে, একদিন প্রফিট টেকিং হবে, হয়েছে, সেদিনও বলেছি, আবারও বাজার ইউটার্ন নেবে, নিয়েছে। কিন্তু আমি দেখেছি এই যারা বিভিন্ন স্টক অ্যানালাইসিস দেয়, তারা কিন্তু সব সময় আতঙ্ক ছড়াইছে, বাজার 4,300 আসবে, বাজার 3,500 আসবে, বাজার ধ্বংস হবে, বাজার বন্ধ হবে, বিভিন্নভাবে আপনাদেরকে এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্রের জালের ভিতরে আটকানোর চেষ্টা করে। সুতরাং আমি সবার কাছে একটা অনুরোধ করব, আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনরা যারা আছেন এখানে, আপনাদের এত কষ্টার্জিত পয়সা, কষ্টার্জিত বিনিয়োগে কান কথায় গা ভাসাবেন না, বাজারের অপপ্রচারে গা ভাসাবেন না, আতঙ্কিত হবে না, নিজের বুকটাকে একটু সাহসিকতার সাথে বিনিয়োগে বিনিয়োগটা করবেন, যেন আপনার বিনিয়োগটা বারবার যেন পুঁজি হারা না হয়, ধ্বংস না হয়। আরো একটা বিষয় হচ্ছে, এখনো আমার কিছু ভাই বোনেরা মার্জিন লোন ব্যবহার করছেন। গতকালকে এক ভাই আসছেন, ওনার দুইটা কোডে মার্জিন, এতটা বাজে অবস্থা করে রেখেছে। কিন্তু কিছু কিছু স্টক তার ওনার কোডের মধ্যে ভালো আছে, কিন্তু ওই যে মার্জিনের কারণে, ওয়ালাইকুম আসসালাম সেন্টু ভাই, ওই যে মার্জিনের কারণে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, উনি যে একটা জেড গ্রুপ বিক্রি করে এ গ্রুপে কিনবে, বা এ গ্রুপ বিক্রি করে জেড গ্রুপ অ্যাভারেজ করবে, সেই ক্ষমতা তার নাই মার্জিনের কারণে। কেননা জেড গ্রুপের যে শেয়ারটা ওনার পোর্টফোলিওতে আছে, ওইটা যদি সেল দেয়, থার্ড ডেতে টাকা ম্যাচিউর হতে হতে মার্জিন অ্যাডজাস্ট হয়ে যায়। কতটা বিস্ফোরা এই মার্জিন লোন, চিন্তা করে দেখেন। আপনার কেনা শেয়ার জেডে পড়ে গেছে,
এ থেকে জেডে আসছে, কিন্তু আপনি ওই শেয়ারটাই বিক্রি করে একটা এর ভালো কোম্পানির শেয়ার আপনি অ্যাভারেজ করে প্রাইসটাকে নিচে নিয়ে আসবেন, সেটা কিন্তু আর পারছেন না। ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই, আব্দুল মান্নান তালুকদার ভাই। আজকে সবাই নাম আহ, স্মরণ করে বলতে পারছি না, কেননা 2 দিনের গ্যাপের কারণে কথাগুলোই বিশ্লেষণে যায়। তো এখন এই যে বিষয়গুলো, যে মার্জিন লোনটা কতটা ক্ষতিকারক চিন্তা করে দেখেন একবার, অনেক ক্ষতিকারক। সুতরাং যদি কারো মার্জিন থেকে থাকে, আপনার মার্জিন অ্যাডজাস্ট করার পরে যদি 1 লাখ টাকাও থাকে, 2 লাখ টাকাও থাকে, তাও আপনি নন মার্জিনের শেয়ার বা নন মার্জিন করে আপনার পোর্টফোলিওটাকে ধীরে ধীরে আবারও সাজাতে পারেন। আমি একটা সময় এই মার্জিনের কারণে একটা স্টকে জানি যে শেয়ারটা বাড়বে, জানি যে ভালো হবে, কিন্তু আমার টাকার প্রয়োজনের কারণে এক সেলে 9 লাখ টাকা লস দিয়ে টাকা বের করতে হয়েছে। তা আলহামদুলিল্লাহ সেই 9 লাখ টাকা তুলে ফেলতে পারছি, কোনো সমস্যা হয় নাই। সেদিন থেকে কানে ধরে তওবা করে মার্জিন আর নেইনি। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আপনাদের বাজারের যেই কন্ডিশন, পজিশন, সবকিছুই পারফেক্ট আছে, সবকিছুই পারফেক্ট আছে। এবং বৃহস্পতিবারের যে ইউটার্নটা, এটাও একটা চমৎকার ইউটার্ন। যেহেতু আগের দিনের স্টকটির নিচে শ্যাডো আছে, তো রবিবার ব্ল্যাক সানডে বলা হয়, আশা করছি এই রবিবার হয়তোবা তার উল্টা চিত্র দেখব। তারিক আহসান ভাই, এডিয়েন্টেলটা, আচ্ছা আলোচনা আসছি। তো সেই জায়গা থেকে বলছি যে হতাশার কিছু নাই, আতঙ্কের কিছু নাই। যে 11টি স্ট্রোক দিয়েছি সে হ্যাঁ, মার্জিন লোনের মতন গলার ফাঁস আর কিছু নাই। আত্মহত্যা করা আর মার্জিন লোন নেওয়া একই জিনিস। ভলিউমের বিষয়টা আপনার সামাদ রিপন ভাই, আব্দুল সামাদ রিপন ভাই, খুব সহজ। ভলিউমের বিষয়টা খুব সহজ। আপনাকে একটা স্টক দিয়ে আমি বুঝিয়ে দেই। ধরেন আহ, সম্প্রতি কিছু শেয়ারের যে জায়গাটা আছে সেটার থেকে একটা বাছাই করি, এর মধ্যে একটা আমি যদি বলি, আহ, সেটা হচ্ছে মুন্নু ফেব্রিক্সটাই ধরি, বুঝাতে সহজ হবে। দেখুন, মুন্নু ফেব্রিক্সটার আপনার যে কোনো স্টক যখন একদম বটম লেভেলে, একটু মনোযোগ সহকারে সবাই শুনুন, আপনার যে কোনো স্টকে আপনি যখন এন্ট্রি দিবেন, একটা জিনিস প্রথমে ফলো করবেন, সেই শেয়ারটা কোন লেভেলে প্রাইসিং এ আছে। ধরেন আমি এইটা যদি আমি 18ই অগাস্টের হিসাবটা বের করি, তো 18ই অগাস্ট যখন এই যে লম্বা একটা সময় ধরে কালেকশন করেছে, এটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে, সে প্রাইসটা ছিল 13 টাকা 20-30 পয়সা, 12.40 থেকে ধরেন আপনার 14.60 পর্যন্ত এই লেভেলটাতে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। কত ধরেন, মিনিমাম যদি আমি এই হিসাবটা ধরি, 30শে এপ্রিল থেকে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত বা 14 তারিখ পর্যন্ত, তাহলে বা 17 তারিখ পর্যন্ত, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 3টা মাস বা 2.5 মাস একই জায়গায় শেয়ারটা কালেকশন হয়েছে। 2.5 মাস কালেকশন হওয়ার পরে যারা এটাতে ইনভলভ হয়েছে, সেই জায়গায় তো জাকির ভাই, এটা সারা এই যারা জড়ো হয়েছে তাদেরকে টাকা দিয়ে কিনে আনা হয় নাই, তারা অন্তরের গভীর ভালোবাসা থেকে চলে আসছে। তাদেরকে টাকা পয়সা করে খরচ করে বাস ভাড়া করে আনতে হয় নাই। চট্টগ্রাম, ঢাকা, স্বাধীর প্রতিবাদে সবখান থেকে মানুষ ভালোবাসার টানে আসছে, ন্যায় বিচারের ইনসাফের প্রতি জন্য চলে আসছে। এরা সবাই
স্বাধীনতাকামী মানুষ, গণতন্ত্র মানুষ, শত্রুদের সংখ্যা খুব কম, কিন্তু তাদের ঐক্যটা বেশির কারণে তারা সবখানে চেষ্টা করে জিততে। আর শত্রু সবসময় পিছন থেকে আক্রমণ করতেই ভালোবাসে, কারণ তারা ভীত, তারা শঙ্কিত, তারা কম্পিত গণজোয়ারের ডাকে। যাই হোক, তো মুন্নু ফেব্রিকটা যখনই এই যে একটা ধীরে ধীরে অল্প অল্প করে, কোনোদিন 50,000, কোনোদিন 20,000, কোনোদিন 10,000 করে 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 ভলিউম করতে করতে একটা জায়গায় যখন পৌঁছেছে, তাদের মোটামুটি স্টকের, তো সেখানে আহ, মুন্নু ফেব্রিক্সের যখন একটা ভলিউম মোটামুটি ধরেন 80% বা 70%, 60% একই জায়গায় কালেকশন হয়ে গেছে তার পাবলিক ফাংশনের যে পোর্শনটা, তখনই শেয়ারটার মধ্যে একটা পজিটিভ সাইন চলে আসছে। যারা ইনভলভমেন্ট, যারা প্লেয়ার বা মার্কেট মেকার যারা, তারা এটাকে প্রথম দিন একটা ভলিউম করেছে। খেয়াল করেন কথাটা, প্রথম দিন একটা ভলিউম করেছে। এই ভলিউমটা হচ্ছে বটম সাইডের ভলিউম। তো এই ভলিউমের বটম সাইডের যে ভলিউমটা, তার মানে এই এই স্টকটি প্লের জন্য রেডি হচ্ছে। ঠিক আছে, এই যখন প্লের জন্য রেডি হয়, তখন একটা দুইটা দিন সাইডওয়েজে সে রিটেস্ট করে। রিটেস্টটা করে কি কি কারণে? যে এই যে একটা ভলিউম হয়েছে, উপরে কেউ যদি থাকে সেল করার বা আহ, আ- কারো আহ, এখান থেকে বেরিয়ে যাওয়ার, তখন একটা দুইটা দিন এখানে আরেকটা কিছুদিন সেল থাকে বা রিট্রেস্ট থাকে। এটাকে সেল সাপ্লাই বা কিছু বলা যাবে না, বা প্রফিট টেকিংও বলা যাবে না। এইখানে একটা গিয়ে স্লো হয়। স্লো হওয়ার পরে, ওয়ালাইকুম সালাম মাসুদ ভাই, তো স্লো হওয়ার পরে যখনই শেয়ারটা প্লে রোলে আসে, তখন দেখেন এই যে প্রিভিয়াস সাইট থেকে আপনাদেরকে দেখায়, যখন প্লে রোলে আসে তখন সে উপরের সাপ্লাই পর্যন্ত তার আর কোনো বাধা বিঘ্ন থাকে না। মানে এর মাঝখানে কোনো সাপ্লাই থাকে না এই জায়গাটাতে। এই নামা ওঠা যাই হোক, সাপ্লাইটা থাকে না। তো সাপ্লাইটা উপরে, নিচে যেমন সাপোর্টটা আছে দীর্ঘ সময়ের কালেকশন, উপরে তেমন সাপ্লাইটা থাকে দীর্ঘ সময়ের সাপ্লাই, অথবা দীর্ঘ সময় সেটাও একটা এক সময়ের সাপোর্ট। তো যখন 13 টাকা থেকে শেয়ারটা যখন 20 টাকা উঠছে, তো এই যে 13 থেকে 20 টাকা যাওয়ার পরে 20, 21, 22 টাকার ঘরে যারা আছে, তারা কিন্তু, ওয়ালাইকুম সালাম প্রধান রাহা ভাই, প্রণব রাহা ভাই, তো ওই যে উপরে যে সাপ্লাইটা বা আগের এক সময়ের সাপোর্ট ছিল, সেখানে তো বিভিন্ন লোকজন আটকা ছিল দীর্ঘ সময়, প্রায় 4-5 মাস আটকা ছিল। তখন কি করে, ওই সাপ্লাইটাও আসে, আবার নিচে থেকে যারা উঠেছেন তারাও এখানে প্রফিট টেকিং এর জন্য সেল করেন। তো উপরে যখন ভলিউমটা ক্রিয়েট হয়, দেখেন এই যে যখন 22 টাকা উঠেছিল, 22-23 টাকা উঠেছিল, কখন 9 সেপ্টেম্বর, তখন কিন্তু দেখেন এই যে নিচের ভলিউমের ক্যান্ডেলগুলো দেখেন, বেশ বড় বড় ক্যান্ডেল। এই বড় বড় ক্যান্ডেলের মানে হচ্ছে সেখান থেকে প্রফিট টেকিং হচ্ছে এবং সাপ্লাই হচ্ছে। এটাকে বলে সাপ্লাই জোন। উপরে যখন ভলিউম হয় সেখানে সাপ্লাই হচ্ছে। তাহলে আপনি বটম সাইডে কিনলেন, একটা প্রথম টানে যখন সাপ্লাই হয়, সেটাকে সাপ্লাই বলা যায় না, সেটাকে বলে রিট্রেস্ট। রিটেস্ট করার মানে কেউ যদি আতঙ্কিত হয়ে শেয়ার সেল করতে চায়, বা এটার সামনের কি কি আছে, কি কি আহ, কারণে বাড়তে পারে, অনেকগুলো তথ্যভিত্তির উপরে সে উপরের দিকে যায়, ডিমান্ড বাড়ে। আর যখন একটা পর্যায়ে যায়, 20%, 30% বা 50%-এর একটা গ্যাপ আসে, এবং উপরের সাপ্লাই জোনটা চলে আসে, এই যে দেখেন, এটা আবার 24 সালের অগাস্ট মাসের হিস্ট্রিতে বলে এইখানে বেশ একটা সাপ্লাই ছিল। কেন সাপ্লাই ছিল? তখনও সে একটা 17 টাকা থেকে অলমোস্ট 25-26 টাকা উঠেছিল, 25-25 টাকা উঠেছিল, 26 টাকা পর্যন্ত উঠেছিল। তো সেইখানে একটা সাপ্লাই গিয়েছে। আবারও এটারও যদি প্রিভিয়াস হিস্ট্রি খোঁজেন, দেখেন সেখানেও আপনি সাপ্লাই জোনটা পাবেন। কেন সাপ্লাই হয়েছে সেটা হচ্ছে মার্চ মাসের দিকের সাপ্লাইটা। তো প্রত্যেকটা উপরের জায়গায় গিয়ে যখন একটা গ্যাপের পরে গিয়ে যখন ভলিউমটা হয়, সেটা হচ্ছে সাপ্লাই জোন। আপনাদের বুঝে আসছে সাপ্লাই জোনটা কি জিনিস এবং কেন সেল আসে? সাপ্লাই জোনের কারণে, এবং সেখানে অনেক সেল প্রেশার থাকার কারণে সেখানে সাপ্লাইটা হয়, প্রফিট টেকিং হয়, এবং পরবর্তীতে আবার শেয়ারটা যখন মোটামুটি যারা এই লেভেলে, এই যে
13 টাকার লেভেলে যারা কিনেছে, তারা যখন 23 টাকা পেয়েছে, 10টা টাকার একটা গ্যাপ পেয়েছে, তারা সেখান থেকে প্রফিট টেকিং করে বেরিয়ে গেছে। তো সাধারণত বেরিয়ে গেলে এইখানে যারা হয়তোবা আরো সামনে যাবে বা ইনসাইডার ট্রেডিং এর মাধ্যমে এইখানে যাদেরকে ফিডিং করা হয়, বিভিন্ন গুজব ছড়ানো হয় যে এই শেয়ারটা 100 যাবে, 50 যাবে, 30 যাবে, 40 যাবে, এই যে ফাঁদ পাতা হয়, সেই ফাঁদে পড়ে যারা এখানে এইসব জায়গায় এন্ট্রি দেয়, তাদের জন্য বিপজ্জনক হয়ে পড়ে। তখন শেয়ারটা যখন হাই রেটের থেকে যখন নামে, তখনও কিন্তু একটা রিট্রেস্ট হয়। ওয়ালাইকুম সালাম কাসার ভাই। হাই রেটের থেকে যখন নামে, যখন সাপ্লাই জোন থেকে নামে, তখনও একটা রিটেস্ট হয়। সেই রিটেস্টটা বিপজ্জনক। সেই রিটেস্টটা হয়, তারা কিছু উপরে শেয়ার আটকা থাকে, সেগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য একটু নিচে আসার পরে আবার রিটেস্ট করে উপরের দিকে যায়। তখনই কিন্তু তখনই কিন্তু আবার মানুষ ফাঁদে পাদে যে এখান থেকে হয়তোবা ঘুরে গেছে। এবার আপনাদেরকে আমি কয়েকটা স্টকের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, যখন আমি সাবধানতা অবলম্বন করতে বলছিলাম। এক নম্বরে আছে খান ব্রাদার্স, 130 টাকা থেকে সতর্ক করেছিলাম যে এই শেয়ারটা ধীরে 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 নিচে আসবে। আরেকটা বলেছিলাম সিপার্ল, সেটাও বলেছিলাম ধীরে ধীরে নিচে আসবে। এইভাবে অন্তত 8 থেকে 10টা স্টক আপনাদেরকে সতর্ক করে আসছি যে এগুলো নিচে আসবে। আবার তদ্রূপ কিছু কিছু শেয়ারের কথা বলেছি যে এই 10টা স্টক আপনাদেরকে আমি দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম আজিজুর রহমান ভাই। যে 10টা স্টক দিয়েছি আপনাদেরকে, বা 11টা স্টক দীর্ঘমেয়াদী দিয়েছি, এই স্টকগুলো দীর্ঘমেয়াদে ধীরে ধীরে এমন একটা পর্যায়ে যাবে ইন ফিউচারে, বা হয়তোবা আফটার ইলেকশন হতে পারে, অথবা একটা দেশের পারিপার্শ্বিক অবস্থান যখন একটা শান্ত ধারায় ফিরে আসবে, তখনই কিন্তু এগুলা ঘটবে। যেহেতু অস্থির মার্কেট, যেহেতু 3 দিনের ট্রেডটা যারা বুঝেন, টেকনিক্যাল হিসাবগুলো বুঝেন, তারা হয়তো পারবেন। আবার অনেকে আছেন টেকনিক্যাল হিসাবটা একটা একটা স্টকের সাপোর্ট জোন, সাপ্লাই জোন, এগুলার ধারণা দিয়ে থাকে, কিন্তু কখন টানটা আসবে সেইটা বুঝতেও কিছু ইন্ডিকেশন আছে। সেই ইন্ডিকেশনটা আপনাদেরকে একটা বলেছি, হিস্টোগ্রামের বার। হিস্টোগ্রামের বারটা যখন দেখবেন, এই যে অনেক সময় দেখেন যে আরএসআই আরএসআই খুব নিচে, কিন্তু উপরে একটু উঠলেই সাপ্লাই চলে আসে, সব কিছু পজিটিভ, কিন্তু আরএসআই পজিটিভ, সব পজিটিভ, কিন্তু একটু বাড়লে 20 পয়সা 1 টাকা বাড়লেই সাপ্লাই আসে। কেন আসে? ওই যে সাপ্লাই জোনটার কারণেই সাপ্লাইটা আসে। যেই জিনিসটা আপনাদের কাছে গোপন রাখা হয়েছিল, বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিস্টরা আপনাদের কাছে সেই জায়গাতে ধোকার জায়গার মধ্যে রেখেছে। আপনাদেরকে কখনো এই গোপন জায়গাটা কেউ বলেনি। এটাকে আবার অনেকে অনেক ধরনের নাম দেয়, যে অ্যাকোমোলেশন হচ্ছে, বা হাত বদল হচ্ছে, বা এটাকে আমি যেভাবে উপস্থাপন করি সেটা ঠিক না। কিন্তু আপনারা দেখেছেন দীর্ঘ সময় যাবত আপনাদেরকে যা কিছু দেখিয়েছে, ঠিক সাপ্লাই জোনে হিট করে আবার নিচে চলে আসে। তাহলে আমারটা ঠিক না, নাকি তারা আমাদেরকে ভুল বোঝাচ্ছে, সেটা আপনারাই বিবেক বিবেচনা করে দেখবেন। এই বাজারে এই 17 বছর 16 বছর এইভাবেই দেখেছি মানুষকে কিভাবে ম্যানুপুলেশন করে, কিভাবে ধোকা দেয়। সেখান থেকে শেখা, সেখান থেকে আপনাদের সামনে আসল চিত্র বাজারের তুলে ধরা। এই মুন্নু মুন্নু ফেব্রিক এখনকার যে আহ, অবস্থান, যে পজিশন দেখেন, একটু ডাউন ট্রেন্ডে আছে। সে একটা ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু সে এই যে একটা বার নামছে, আবার উঠেছে, আবার নামছে, এবার যখন উঠেছে, এবার কিন্তু সে একটা পজিশন নিয়ে ফেলেছে। কেন নিয়েছে? তার যে প্যাটার্নটা এবং সাপোর্ট সাপ্লাই জোনটা, এইখানে দেখেন 20 টাকার ঘরে খুব স্ট্রং সাপোর্ট নিয়ে ফেলেছে। ইনশাল্লাহ জুনাদ ভাই সব ঠিক হয়ে যাবে। কষ্ট দুঃখ লাঘব হবে একদিন ইনশাল্লাহ, যদি আমরা একটু বুঝে শুনে বাজারটাকে যদি একটু ভালোভাবে চিন্তাধারার ভিতরে নিয়ে আসতে পারি, অবশ্যই আমরা এখান থেকে আমাদের হারানো পুঁজি ফেরত আনতে পারবো ইনশাল্লাহ। আমি যেহেতু পেরেছি, আমি যেহেতু বাজারে টিকে আছি এবং রুজি রুটির জায়গায় আছি,
সেই জিনিসটা আপনারাও পাবেন ইনশাল্লাহ, যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো গুরুত্বপূর্ণভাবে ধারণ করতে পারেন। ইনশাল্লাহ হবেই, আমাদের জয় নিশ্চিত হবে। আমরা, যারা আমাদের এই বাজারকে লুটছে, তাদের চেয়েও যদি আমরা সচেতনতার জায়গা এবং তাদের ফাঁদে না পা দেই, তাহলে অবশ্যই আমরা এখান থেকে ফেরত পাবই। তো এখন যেই জায়গাটাতে আছে মুন্নু ফেব্রিকটা, এই যে উপরের যে সাপ্লাইটা আর এখনকার বর্তমানের যে সাপোর্ট ক্রিয়েট করেছে, সেই জায়গাটা খুবই নিকটতম জায়গায়। তো এই নিকটতম জায়গায় যেই ঘটনা ঘটতেছে, সেটা যদি একটু ধরতে পারেন, বিশ্লেষণটা ধরতে পারেন, তাহলে কিন্তু এখান থেকেও আপনারা আরো কিছু পাবেন। ওয়ালাইকুম সালাম মিতা। তো এই যে 20-21 টাকার ঘরে দীর্ঘ একটা সময়, নভেম্বরের 27 তারিখ যদি আমি ধরি, নভেম্বরের 27 তারিখ থেকে ডিসেম্বরের 25 তারিখ, অলমোস্ট 1 মাস যাবত এইখানে ধরে আছে, এবং প্রত্যেকটা ক্যান্ডেল সাক্ষী দিচ্ছে যে এখানে বায়ার এবং সেলার দুইজনেই স্ট্রং। কেউ সেল দিলেও, সেল অবশ্য অধৈর্য যারা হচ্ছেন, এটা স্বাভাবিক, একটা গ্যাপের পরে এখানে অধৈর্য না, প্রফিট টেকিং করাটাই উচিত। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে আরেকটা জিনিস শিক্ষার জায়গা, যে কখন এন্ট্রি দিতে হবে এই এই জায়গাটাতে, যেটা সাপোর্টের কাছাকাছি আছে বা সাপ্লাইয়ের কাছাকাছি আছে, সেইখানে আমরা যদি মানে এন্ট্রি না দিয়ে একটু অপেক্ষা করে, একটু বেশি দাম দিয়ে হলেও, যেহেতু এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে, তখন আমরা একটু অপেক্ষা করব সাপ্লাইটার বা রেজিস্ট্যান্স পার করা, সাপ্লাইটা পার করা, যেটা আপনাদেরকে আমি ডমিনেন্স দিয়েও বুঝিয়েছি, যে বিষয়টা আপনাদেরকে ডমিনেন্স দিয়েও বুঝিয়েছি, যদি যারা আছেন, ছিলেন, কয়েকবারই বুঝিয়েছি। এখন যদি ধরেন এটা 23 টাকা 70 পয়সা, 21 টাকা আছে, এখানেও হয় অনেকে একটু দীর্ঘমেয়াদে যদি একটু ইনভেস্ট করেন, এখানেও সমস্যা হবে না আশা করছি। ওয়ালাইকুম সালাম রহিম আপা। তো আপনার এক 23 টাকা 70 80 90 পয়সা পার হলে, তখন আপনাদের ভিতরে আরো ওভার কনফিডেন্স জাগবে যে না, একটা সাপ্লাই জোন পার করে ফেলেছে, এবার আমার ইনভেস্ট করা যায়। এবং সেইখানে একটা জিনিস ফলো করবেন, প্রিভিয়াস হিস্ট্রিটা, যে আসলে কি 23-70-এর বা 50-এর বা 24 টাকার উপরে কি আর কোথাও সাপ্লাই আছে কিনা, সেটাও প্রিভিয়াস হিস্ট্রিতে যদি 1-2 বছর প্রিভিয়াসে যান, তখনও দেখবেন যে সেখানে কিছু আছে। কিন্তু সেই জায়গাটা যদি উপরে থাকে, যেমন এই মুন্নু ফেব্রিকটার পরবর্তী ধাপটা আমি দেখছি 26 27 28-এর দিকে যাওয়ার মতন দক্ষতা ক্ষমতা রাখে। এই যে বিষয়টা, কিভাবে এন্ট্রি দেওয়া, কিভাবে এক্সিট নেওয়া, আবার এক্সিটের পরে ওই স্টকটা যখন সাপ্লাই জোন পার করে একটা শক্ত অবস্থানে যায়, সেইখানে আবার কিভাবে এন্ট্রি দেওয়া যায়, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। আরো একটা শেয়ারের ব্যাপারে আমি আজ থেকে 2 মাস 3 মাস আগে, সরি, আজ থেকে 4-5 মাস আগে, বিশেষ করে অগাস্ট মাসে এই জিনিসটা ইন্ট্রাকো নিয়ে আমি, ইন্ট্রাকো, তারপরে নাহি ক্যাপ, দেখেন শিখানোর সাথে সাথে আপনারা আপনাদের স্টকগুলো দেখে নিতে, দেখা হয়ে যায়। এই ইন্ট্রাকো যখন, এই শেয়ারটা যখন এই এখন যে লেভেলটাতে ছিল, এই লেভেলে ঘোরাঘুরি করেছিল, তখন আপনাদেরকে এই প্রিভিয়াস হিস্ট্রি থেকে বলেছি যে এটা যদি একবার 23 টাকার ঘরটা পার হয়, তো এই শেয়ারটার আরো বড় ধরনের টান আছে। ঠিক এইটা যখন 23 টাকা পার হয়েছে, শেয়ারটা কোথায় গেছিল, 30 টাকা হিট করেছে, 29.70, অলমোস্ট 30 টাকায়। এই তখনও আবার আপনাদেরকে প্রিভিয়াস হিস্ট্রি থেকে বলেছি যে এইদিকে যেহেতু সাপ্লাই আছে, সতর্ক থাকুন। যদিও এটার আরেকটু পরে 31-90 বা 32-এ সাপ্লাই ছিল, সে পর্যন্ত যায়নি। কেন যায়নি, এর কারণ হচ্ছে আমরা যে জিনিসটা চিন্তা করি, আমাদের চেয়ে এক ধাপ আগে চিন্তা করে যারা মার্কেট প্লেয়ার, তারা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এই সাইডের যে মানে মানে উপরের সাপ্লাইয়ের যে একদম বটম সাইডটা, সেখান থেকে তারা এক্সিট নিয়ে বেরিয়ে গেছে। হয়তো বা আপনারা 31-32-এর অপেক্ষায় ধরে রেখেছেন। এই যে দেখি দেখি দেখি, আরো যাবে আরো যাবে আরো যাবে, এখান থেকে আমরা চালান হারিয়ে ফেলি, আটকা পড়ি। আমার আহ, অনিল যে দাদা একজন আছেন, উনি এই নাহি ক্যাপের
এই ঘটনাটা ঘটিয়ে প্রফিট নিয়েছে, আবার যেখানে সেল করছে তার 20-30 পয়সা আগে কিনে আবার ধরা খাইছে। যাই হোক, ওনার কিছু পরামর্শ দিয়েছি, নিয়েছেন এবং কিছুটা হলেও রিকভারি করেছেন উনি। তো এখন যেই জায়গাটাতে আছে দেখেন, এই ইন্ট্রাকোটা কোম্পানি যদি বেস হিসাব করেন এটাও ভালো শেয়ার। তাদের পেট্রোল পাম্প থেকে শুরু করে সিএনজি এলএনজির অনেক কিছু আছে, কাজ আছে বিশাল পরিসরে। তো এই শেয়ারটার ইপিএস বা যে তার ফাউন্ডেশন ভালো, খারাপ না। এখন যেখানে আছে এই ইন্ট্রাকোটা, এইখান থেকে আবারও একটা ইউটার্ন আসবে। যদি বাজারের যে কথাগুলো বলেছে যে বাজারটা যদি একটু ইউটার্ন আসে, এটাও আবার আসবে। তো এইভাবে ধরে ধরে আপনারা যদি দেখেন যে শেয়ারগুলো ওভার গ্রেডের, মানে ওভার প্রাইস, হাই প্রাইস নাই। আরেকটা জিনিসও খেয়াল রাখবেন, যে শেয়ারটা অনেক উপর থেকে নামতে নামতে নিচে আসছে, এই শেয়ারগুলোর যেগুলো ডাউন ট্রেন্ড মানে প্যাটার্নের শেয়ার, এইগুলোতে মাঝ পথে কখনো এন্ট্রি দিবেন না। যেটার ব্যাপারে বারবার সতর্ক করেছিলাম খান ব্রাদার্স। কিন্তু আপনারা মাঝে মধ্যে ইউটার্ন দেখে আপনারা ঢুকেছেন এবং ধরা খাইছেন। আরেকটা কথা বলেছিলাম, আনোয়ার গ্যালভানাইজিং, আনোয়ার গ্যালভানাইজিং এইটাও ব্যাপারে যখন আমি আলোচনা আনছি তখন অনেকেও আপনার কারণে কিনতে পারিনি, আপনি বলছেন এই হয়েছে, আপনি বলছেন এই যে ব্লেম করা। তো যে লোক কিনছেন, যারা কিনছেন তারা কি বের হইতে পারছে? আমি কয়েকজনকে দেখেছি যে 13 টাকায় যখন আমি বলে 113 টাকা যখন সে এই যে মানে ধোকাবাজির গেমলিং করছে, সেইখানে অনেকে বলে না এটা 200 যাবে, 300 যাবে, এটা 500 থেকে আসছে, 600 থেকে আসছে, যাবে। ধরা যে খাওয়াই দিছে, তাদের কি অবস্থা। আরো একটা শেয়ারের কথা বলি, রিসেন্টলি কিছুদিন আগে আমি যখন এসপিসিএল থেকে প্রফিট সবাইকে বলে কয়ে সেল দিয়েছি যে আমি প্রফিট টেকিং করেছি কততে, 53 টাকার লেভেলে। তো 54-55 গিয়ে দেখে একজন আমাকে মানে ব্লেম গেম করেছে, আপনি তো বলছেন এর উপরে যাবে না, এর উপরে হবে না। তো আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে আপনার যদি মন চায় আরো কিনেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তো সে যে জায়গায় আছে সেখানের ওভারকাম করে যদি প্রাইস না ধরে রাখতে পারে আমি কিনবো না। আমি প্রয়োজনে 3 টাকা 4 টাকা বেশি দিয়ে কিনবো, কিন্তু আমার নিশ্চয়তা থাকতে হবে যে সে সামনের দিকে যাবে। আমি অনিশ্চিত অন্ধকারে কেন বিনিয়োগ করব? আমি এই কথাটা বলেছি, যারা আছেন আনোয়ার ভাই বা মৃদুল দাদা বলেন, আমার হাবুল মৃধা ভাই আছেন এবং শরীফ ভাই আছেন, যারা আছেন সবাই জানেন এই ঘটনার ব্যাপারে আমি বলেছি। এখন এই জায়গাটাতে যখন আমার জায়গা আমি প্রফিট টেকিং করলাম, এই যে 53, 52, 90, 52, 80 এই লেভেলে যখন প্রফিট টেকিং করে বেড়ে গেছি, সে 56 পর্যন্ত হিট করেছে। কিন্তু সে কি ধরে রাখতে পারছে? ধরে রাখতে পারে নাই। এবং সেইখানে একটা এই যে যে নিচের দিকে নামার যে একটা সিগন্যাল, যে আহ, এটাকে যেটা ডোজি ক্যান্ডেল বলেন বা এটাকে কি বলে, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বলেন, এই জাতীয় যখন ক্যান্ডেল তৈরি হয়েছে তখন তো স্পষ্ট আরো ধারণা দিয়েছে শেয়ারটা নামবে। এবং আপনাদেরকে বলেছি যে 44, 42, 43, 44-এর দিকে আসলে চিন্তা ভাবনা করা যায়। এখানেও আমি এন্ট্রি দিয়েছি, কেননা আমার জায়গা মতো আসছে, এখন এন্ট্রি দিলে আমার প্রফিটেও আছে শেয়ার। তো সিস্টেম অনুযায়ী যদি আপনি বাই সেল করেন, সিস্টেম অনুযায়ী যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, অবশ্যই অবশ্যই আপনাকে এই মার্কেট প্রফিট দিতে বাধ্য। কিন্তু আপনি যদি গুজবে কান দেন, ওই যে ওই লোকের মতন যে শেয়ারটা 56 গেছে এখন কেমনে বাড়ছে, তো কিনেন ভাই আপনার পুঁজি। আপনার যদি এতই বুঝে আসে, এতই যদি আপনার পারদর্শী হন, তাহলে আমার লাইভ দেখার তো দরকার নাই। আপনি 1 টাকা 2 টাকা বাড়তির ওই যে ওভারগ্রিডের কারণে যা কিছু হয়, লোভে পাপ পাপে বাস, এই বাজারের। কারণ পাপে তো আর সবার মৃত্যু হয় না, লোভে পাপ পাপে নাহি কে। আমরা যেটা দুষ্টামি করে আলোচনা করতাম সেই জায়গাতে আবার চলে আসছি। আহ, সেইখান থেকে দেখেন, আপনি যদি ওভারগ্রিডি না হন, আপনি সাপ্লাই জোন বা সাপ্লাই জোনের কাছে থেকে যদি একটু প্রফিট টেকিং করে কিছুদিন অপেক্ষা করেন, ওই স্টকটাই যদি বেস ভালো হয়, বেস ভালো হয়,
সেই স্টকটাতে আপনাকে বারবার প্রফিট দিবে, বারবার আপনি একটা স্টক থেকে বা সারা বাজার ঘোরার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, এক ভাই এডিএনটেলের কথা বলেছেন, একটু দেখি এডিএনটেলটা। এডিএন, এই বাজারটা আপনারা দেখেন, ক্যালকুলেশন করে দেখেন, বাজারটা কিন্তু খুব সুন্দরভাবে ওই যে একটা সাইকেলের মতন ঘুরে 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 প্রত্যেকটা স্টকের পার্ট বাই পার্ট আসে। এখন আপনি যদি একটা ভালো জায়গায় এন্ট্রি দেন, তাহলে আপনার একটা কনফিডেন্স লেভেল থাকে সেই জায়গাতে আপনি যখন এই সাইকেলিং এর মধ্যে আপনি যখন পড়বেন, আপনারটা হয়তো কোনোটা আগে দিবে, নয়তো আপনারটা কিছুদিন পরে দেবে, কিন্তু প্রফিট দিতে বাধ্য। ঠিক আছে, এখন এডিএনটেলের যে দেখেন ভলিউমটাও ওভার হয়েছে, কিন্তু সে যেই জায়গা আছে এটা রিটেস্টের জায়গা, এইটা ভয়ের জায়গা না, এটা প্রফিট টেকিং এর জায়গা না। ঠিক আছে, এখন যে জায়গাটাতে আছে এই যে এডিএন টেলিকমটা, এখন তার সাপ্লাই জোনটা কোথায়? সাপ্লাই জোনটা আছে 59 টাকার ঘরে, সাপ্লাই জোনটা আসবে 62-63 টাকার ঘরে, এই জায়গাটাতে। এখন যেহেতু 59 আর 62 এটা খুব কাছাকাছি, একটা জিনিস ফলো করেন, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু সাপ্লাই জোনটা কাছাকাছি, এই জায়গাতে যদি কোনো কারণে কিছু কিছু স্টক, ইয়াসিন ভাই, আইসিআইসিএল এবং জেনারেল ইন্স্যুরেন্স আরেকটু সময় নেবে, কিন্তু খুব দ্রুত সময় আসবে। জি ভাই, আমি এই কথাই বলেছি, এসপিসিএল যদি 56-র উপরে সে ভালো সাপোর্ট নিতে পারে, তখন আমি 56-র উপরে চিন্তা করব কিনতে। আবার এখন যে জায়গায় আসছে 44 টাকার ঘরে, এইখানে আমার সাপোর্ট জন্য আসছে, আমি এইখান থেকে অন্তত পক্ষে আবারও 52-53 টাকা পাওয়ার একটা আশা করতে পারি। এবং এইবার যে প্যাটার্নে আসছে, এইবার হয়তো বা সে 56-57 পারও করে দিতে পারে। কারণ কিছু কিছু প্যাটার্নের যে আহ, অবস্থান আসে, সেটা কিন্তু বলে দেয় যে এইবারের ইউটার্নে হয়তো বা সে সাপ্লাই জোনটা ওভারকাম করতে পারে। তবুও মার্কেট বুঝে যদি দেখি যে, যেমন আপ্তাবটর সময় কিন্তু আমি এই কথাটা বলেছিলাম যে যেহেতু সে 40 ওভার ক্রস করতে পারছে না, বারবার চেষ্টা করে ওভার ক্রস করতে পারছে না 40-এর ঘরটা, যার কারণে আমি 39 টাকা, হয়তো 8 আনা লাভ হয়েছে, 1 টাকা লাভ হয়েছে, কিন্তু লাভ নিয়ে আমি বের হয়েছি আপ্তাবট থেকে। আমি আর লোভে যাই নাই, কেননা আমি দেখছি যে তার প্যাটার্ন বলছে সে বারবার গিয়ে 39 টাকা 30-40 পয়সার উপরে, বাস এর উপরে সে কোনোভাবেই হিট করতে পারছে না, দাঁড়াতে পারছে না, উপর থেকে শুধু সেল আসতেছে। তো আমাকে তখনই ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়েছে যে না, আমি আপ্তাবর্ততে আর থাকবো না, আমি ঝুঁকিতে থাকবো না, আমি রিস্ক নিতে থাকবো না। মনে হয় বাড়বে, এই জায়গায় যাইতে থাকবো না, মনে হয় আরো কিছু হবে, এই যে মনে হয়, এই জায়গা থেকে আমি বেরিয়ে আসি। যখন দেখি সে যে তার শক্তি কুলাচ্ছে না উপরে যাওয়ার, ইনস্ট্যান্ট তখন ডিসিশন নিতে হয় যে না, আমার প্রয়োজন নাই, প্রয়োজনে এটা যদি বেড়েও যায়, আমি 40-এর পরে গিয়ে কিনবো, আমি 41-এর পরে কিনবো, আমি 42-এর পরে আফতাব কিনবো। যে সিস্টেমটা আপনাদেরকে এসপিসিএল এ বুঝিয়েছি, আপনারা বুঝতে পারছেন তো আমার কথাটা? এখন এডিএন টেলিকমটাও আপনারা যদি 62-তে 61-62-র দিকে যদি প্রফিট টেকিং করেন, এটা করতে পারেন। করার পরে এটা যদি উপরে যায়, আপনি প্রয়োজনে 8 আনা বেশি দিয়ে, 1 টাকা বেশি দিয়ে কিনবেন, কোনো সমস্যা হবে না। কেননা তখন আপনি একটা নিশ্চিত ভরসা পাবেন যে শেয়ারটা পরবর্তী ধাপে 70 থেকে 75, 76, 78-এ যাবে, এই জায়গাতে পৌঁছাবে। এইটা আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার স্টকটা কোথায় কিনলে, এন্ট্রি দিলে আপনি নিশ্চিত থাকবেন। সেটা হাই প্রাইসেও হতে পারে, সেটা আবার বটমেও হইতে পারে। হাই প্রাইসে কোনটা? সাপ্লাই জোনটা পার করার পরে। আর বটমটা হচ্ছে সাপোর্ট জোনে। এই জিনিসটা তো ক্লিয়ার বুঝছেন? আমার ভাইটা নাহি ক্যাপের জন্য বলতেছে, নাহি ক্যাপটাতে গিয়ে দেখাই। এখন যে জায়গায় নাহি ক্যাপ আছে, এইখানে আপনারা এন্ট্রি দিতে পারেন। তার পজিশন ভালো, এবং তার গ্রাফের যে চিত্রগুলা, হিস্টোগ্রামের বার বলেন, আরএসআই বলেন, যেই ধারাবাহিকতায় উঠছে, সে এইখান থেকে আপনাকে কত টাকায় গ্যাপ দিতে পারে সেটা একটু দেখলে, আপনারা উপরে সাপ্লাই জোনটা দেখলে 21 টাকার ঘরটাতে আপনারা পাবেন নাহি ক্যাপ। ঠিক আছে, আমার প্রিয় ভাই এই যে জাভেদ ভাই, এই জায়গাতে আপনি পাবেন
এখন যেইখানে আছে, যে পজিশনে আছে, এবং প্রত্যেকটা ক্যান্ডেলের দিকে তাকালে বোঝা যায় নাহিকে এখন এন্ট্রি দেওয়ার খুব যথেষ্ট সময়। এগুলো হচ্ছে আপনার মুন্নু ফেব্রিকটাও ভালো পজিশনে আছে, এটাও ভালো হবে। আদাব পরেশ পাল দাদা। তো এখন যেখানে আছে নাহিক্যাপ বলেন, ম্যাক্সিমাম শেয়ারগুলোই এই জায়গাতে ভালো ভালো অবস্থানে আছে। কিছু কিছু শেয়ার ওভার ভ্যালু ওভার প্রাইস আছে, যেগুলো এগুলো আপনারা জানেন কোন কোন স্টকগুলো আছে, ওইগুলো থেকে একটু সতর্কতা। যেমন ফাইন ফুডটা আছে অনেক হাই রিস্কে। ফাইন ফুডটা দেখছেন, এই যে ক্যান্ডেলটা করছে, বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা, বুধবারের যে ক্যান্ডেলটা করছে, এটা একদম স্পষ্ট যে বড় একটা ডাউনের জন্য সে রেডি হচ্ছে। এবং তার এই যে বাজার, এই ফাইন ফুডের উঠার যে চিত্রটা দেখেন, কোথায় থেকে কোথায় আনছে, কোথায় নিয়ে গেছে। এইখানে যারা বুদ্ধিমান তারাই এখান থেকে বেরিয়ে আসবে, আর যারা লোভে পড়বে, ফাঁদে পা দিবে, হয়তো বা অনেক কিছু হতে পারে। কিন্তু আপনি দেখেন এই হিস্টোগ্রামের বার একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই শেয়ারটা ডাউনে আসবে। এখন আপনি যদি এই সিস্টেম না ফলো করে ওই ফাইন ফুড 1,000 যাবে, 2,000 যাবে, 5,000 যাবে, এরকম গুজবে যদি কান দেন, তাহলে তো আপনার পুঁজি হারাবেনি। আরেকটা দেখেন কে অ্যান্ড কিউ, যেটা কে এ ওয়াই, এখনো পর্যন্ত ধরে রাখছে, এবং লোভ লালসাও দেখাচ্ছে এখান থেকে 1,000 যাবে, এই যাবে, সেই যাবে। যেহেতু জায়গাটা একটা ঝুঁকিপূর্ণ হইতে পারে, এটা আরো দেখেন হিস্টোগ্রামের 12 সে এখনো দুর্বল। লো পেইড আপ শেয়ার, একটা জনগোষ্ঠী এটা নিয়ে খেলছে, সেটা হচ্ছে গুজবের ভিতরে হোক যেভাবে হোক সেখানে চলছে। হঠাৎ করে যদি কোনো সময় এই শেয়ারগুলো ধরিয়ে দেয় আপনাদের হাতে, আপনারা যাবেন কোথায় বলেন? একটা শেয়ার 10 টাকা শেয়ার 8 আনা কমলে আপনাদের আমাদের কতটা ক্ষতি হয়, কতটা টেনশনে পড়ি। আর সেই শেয়ার যদি 100-150 টাকা গায়েব হয়ে যায়, তখন কি করবেন? বোরহান ভাই, রহিমা ফুড, রহিমা ফুডটা, রহিমা ফুডের কিছু ভালো নিউজ আছে, সে জেড থেকে বিতে আসবে। কিন্তু যত ভালো নিউজ থাকুক আর যত কিছুই থাকুক, আমার নিউজের চেয়ে সবচেয়ে যেই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট নিউজ বা যে ভিত্তিটা, সেটা হচ্ছে সাপ্লাই জোন। যত বড় নিউজ আসুক আর যত বড় কাহিনী ঘটুক, আমার সাপ্লাই জোনটাকে অবশ্যই অনার করতে হবে। এখন সাপ্লাই জোনটার মধ্যে যদি আপনি ভলিউমটাও দেখেন, 2টা দিনের ভলিউম কিন্তু কম হয়নি। এবং শেয়ারটা এই মাঝখান দিয়ে আহ, প্রায় 99-100 টাকার এসে সেখানে 130-32 টাকা একটা সাপোর্ট ক্রিয়েট করে 160 টাকা এখন আছে। এবার আমরা একটু প্রিভিয়াস হিস্ট্রিতে গেলে বুঝতে পারবো যে এটা কি ধরে রাখা উচিত হবে কি না। সেই জায়গাটাতে যদি আমরা দেখি, এই ফেব্রুয়ারি মাসের 24 সালের ফেব্রুয়ারির দিকে এদিকে 180 টাকার ঘরে, 170 থেকে 80 টাকার ঘরে বেশ সাপ্লাই আছে। সুতরাং আপনারা এই রহিমা ফুড থেকে যদি প্রফিটে থাকে, হয়তো বা আগামী, যেহেতু 160 টাকা আছে, 16 টাকা সে বাড়তে পারবে, তাহলে 170-76 টাকা, তার মানে সে আগামীকালকে উপরে হয়তো একটা সেল প্রেশার আসবে। এবার প্রফিট টেকিং করবেন কি করবেন না, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। রাফায়েত ভাই আসছেন, আমি কয়েকদিন রাফায়েত ভাইকে পাই নাই, না পাওয়ার কারণে আসলে মন থেকে ওনাকে খুঁজতেছি। হ্যাঁ হ্যাঁ, রাজু ভাই, এটা আসবে ওই, কেননা সে ডিভিডেন্ড দিয়েছে, এখন ডিসবার্সমেন্ট করে ফেললে সে বিতে চলে আসবে। আচ্ছা, রাফায়েত ভাইকে আমি দীর্ঘ কয়েকদিন যাবৎ পাই নাই। কি কোনো রাগ করছিল না অভিমান করেছিল, আমার একটা ভিতরে আহ, প্রশ্ন জাগছিল। পরে ইনবক্সে যখন আলাপ করলাম, ওনাকে ফোন দিলাম, বলল ডিসেম্বর মাস ক্লোজিং মাস, তো যেহেতু ক্লোজিং মাস, ওনার কাজের চাপ, কাজের ব্যস্ততা, যার কারণে উনি আর লাইভ আসতে পারেন নাই, আমাদেরকে মজার মজার ছন্দ কবিতা শোনান নাই। তো আমি কিন্তু হয়তোবা রাগ করেছেন কিনা, সেই জায়গা থেকে আমি তাকে নক দিয়েছি যে রাফায়েত ভাই এত প্রাণবন্ত হাসি উজ্জ্বল একজন মানুষ অনেক দিন ধরে দেখি নাই। আপনারা যারা অনেক সময় থাকেন না, যেমন কিছুদিন আগে হাবুল মৃদা ভাই ছিলেন না, ওনাকে বলেছি আপনি কোথায় ছিলেন। তো
অসুস্থ ছিল, এরকম অনেকেই যখন আসেন না, আমার পরিচিত মুখগুলো আমার নজরে আসলে আমি তখন পার্সোনালি চেষ্টা করি একটু কথা বলতে। কেননা আপনাদের সাথে যে সম্পর্ক, অফুরান ভালোবাসা, এই জায়গায় কাউকে মিস করলে আমি পার্সোনালি যোগাযোগ করি। আবার অনেক সময় যে কাজটাও করি যে হয়তোবা লাইভে অনেকের কমেন্টে রাগ করি, বা ভুলবশত কাউকে যদি আমি কোনো কারো কাছে অপরাধ করে থাকি, আমি পার্সোনালি তাকে ইনবক্স করে সরি বলি। এটা আমার শিষ্টাচার। আমি যদি ভুলবশত আপনাদের সাথে কারোর সাথে অন্যায় করে ফেলি, যেমন আমার ওই যে মিরাজুল সম্ভবত, ওই ভাইটা একবার আমার পক্ষ হয়ে আরেকজনকে প্রতিবাদ করেছেন, কিন্তু আমি বুঝতে পারি না, হয়তো উনি নাম উল্লেখ না করার কারণে। তো পরবর্তীতে আমি মিরাজুলকে ফোন করে বলছি, ভাইয়া সরি, আমার ভুলটা আমারই হয়েছে। তারপরে আহ, আনোয়ার ভাই, ক্রিস্টালটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ এখন। মোটামুটি একটা ভালো অবস্থান দেখছি। ক্রিস্টাল ইন্স্যুরেন্স খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন আনোয়ার ভাই, যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা কি পজিশনে আছে। দেখেন, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কিন্তু এখন যে জায়গাটাতে আছে, মোটামুটি একটা ক্লিয়ার ধারণা দিচ্ছে যে সে আরো উপরে যাবে। এইবার একটু মনোবল শক্ত হয়েছে। কেন হয়েছে? এর আগের বার গিয়ে রিটেস্ট করে নিচে, একদম অনেক নিচে চলে আসছে। 48 টাকার যে ঘরটাতে আনার, সেইখানে আসছে। ওয়ালাইকুম সালাম নূর মোহাম্মদ ভাই, তাজুল ইসলাম ভাই। তো তাজুল ইসলাম ভাই, সবাই আপন। আপনাদের, আপনারা যারা আছেন সবাই আপন। আমি যখন কাউকে মিস করে, এই যে আব্দুল আজিজ ভাইকে আমি একদিন ভুলবশত অন্যায়ভাবে আমি ওনার উপরে খেপে গেছিলাম, একটু ভুল বোঝাবুঝি আমাদের কয়েকজনের মাঝে, একটু ভুল বোঝাবুঝির কারণে আমি কিন্তু পার্সোনালি আব্দুল আজিজ ভাইকে ফোন করে বলছি যে সরি ভাই, আমার আসলে বুঝতে কষ্ট হয়েছিল, যার কারণে আপনার উপর আমি রেগে গেছিলাম, আমাকে ক্ষমা করবেন ভাই। এই যে ভুল স্বীকার করা, নিজের ভুল স্বীকার করা, এবং স্বীকার করে যার কাছে আমি ভুল করছি তার কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জার কিছু নাই ভাই। কিন্তু অনেক সময় আমরা ওই যে অহংকার অহমিকার কারণে আমরা সেই জায়গায় বন্দী হয়ে থাকি, যে আমাকে, আমি যা করেছি করেছি, আমার ইচ্ছা। এই জায়গা থেকে আমরা অনেক সময় বের হতে পারি না। যে ওয়াহিদ ভাই আমাকে পার্সোনালি ইনবক্স বলেছে, কিন্তু আসলে পারিবারিক কিছু প্রোগ্রাম থাকে বা কিছু কাজ থাকে, সেখানে অ্যাটেন্ড করতেই হয়। সামাজিকতা বলেন, আত্মীয়তার সম্পর্ক বলেন, সব দিক থেকে বিবেচনা করে উপস্থিত থাকতে হয়। তো গ্রামেও ছিল মামাতো বোনের বিয়ের অনুষ্ঠান, কিন্তু যেতে পারিনি। আমার দোয়া ভালোবাসা পাঠিয়ে দিয়েছি আমি, আমার মা গিয়েছেন, যার কারণে আর ওদিকে যাওয়া হয়নি, এবং কাজের ব্যস্ততার কারণে যাওয়া হয় নাই। শরীফ ভাই, সোনালী আঁশটা একটা ভালো জায়গায় তো আছে, এবং যেখানে আছে এখন পর্যন্ত মোটামুটি লম্বা একটা সময় ডাউন ট্রেন্ডের মধ্যেই আজ ছিল। বৃহস্পতিবার একটু পজিটিভ সাইন দিয়েছে, এবং যে 3টা ক্যান্ডেল করেছে সোনালী আঁশটা, এটাও বাজারের দেখেন যে পজিশনটা এবং স্টকগুলো আমি দেখি। তো যে, না, ইটস ওকে, সরি। আমরা সেটা অতীতের একটা হিস্ট্রিটা বললাম শুধু। আমরা আমরা আমাদের ভিতরের ভাই বোনদের কখনোই যেন কিছু দূরত্ব না থাকে, সেই জায়গা থেকে আমি বলছি। তো আপনার দেখেন, কিছু কিছু অনেকগুলো স্টক, বাজার যে পজিটিভ সাইন দিচ্ছে, কিছু কিছু স্টকের পজিশন দেখলে বোঝা যায় যে বাজারটা আসলে একটা প্লে রানের জন্য, প্লে রোলের জন্য খুব অধীর আগ্রহ নিয়ে আছে, অধীর অপেক্ষায় আছে বাজারটা প্লে রোল করার জন্য। কিন্তু আমাদের যে পারিপার্শ্বিকতার অবস্থান, বা আমাদের যে কালচার, বা আমাদের যে মন মানসিকতা, আমাদের যেই প্রতিহিংসা পরায়ণ, আমাদের যেই লোভ লালসা এবং দাসত্ব, এবং আমাদের যে কিছু কিছু মানুষের আহ,
ব্রেনলেসের কথা বলি, সেই জায়গা থেকে আসলে অনেক কিছু আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছি, আমরা নিজেরাই নিজেদের ঐক্যর জায়গায় দাঁড়াতে পারছি না। তো বাজার আরো একটা পজিশনের ভালো পজিশনের জন্য এই যে বিএসসির কথা বারবার বলতেছেন না, এই বিএসসিটাও খুব ভালো ইন্ডিকেট করতেছে। যদিও গতকালকের সিগন্যালটা ভালো ছিল না, এবং এই গতকালকের সিগন্যালটার কথা, বুধবারের সিগন্যালটার কথা কিন্তু আহ, গতকালকের সিগন্যালটার কথা কিন্তু সেটা হচ্ছে বিএসসিটা আমরা মনে আছে সবাই ইনশাল্লাহ, যে আছে আলহামদুলিল্লাহ। ভাই রাফাত ভাই চলে আসছেন। তো আহ, মঙ্গলবারে আমরা বিএসসি নিয়ে আলোচনা করেছিলাম। মঙ্গলবারে কি ছিলেন আপনি ভাইয়া? নাসির নাসির আহমদ ভাই, মঙ্গলবারে বলেছিলাম যে এই বিএসসিটা বুধবারে উপরে ট্রেড করে ছেড়ে দিবে, এবং বলেছি যে একটু নোট করে রাখেন কথাটা ঠিক আছে কিনা। আজকে দেখেন তো বুধবারে সেই একই ঘটনাটা ঘটেছে কিনা। যেহেতু আমি বৃহস্পতি শুক্র 2 দিন আসতে পারিনি, যার কারণে আলোচনাটা আজকে চলে আসছে। এখন একটু স্লো হবে, তবে স্লো হইলেও একটা জায়গা আপনাদেরকে একটু বিএসসি নিয়ে একটু ভরসা দিতে চাই, সেটা হচ্ছে সে একটা সাপ্লাই জোন পার করছে, করে সেখানে এখন ডাউনে আসছে। তো নামে যদি এখন মোটামুটি 10 টাকার ঘরে আছে, কত 12 টাকা, এই 100 টাকার শেয়ার, 100-এর উপরের শেয়ার 1-2 টাকা ফ্লাকচুয়েশন হইলে মনে হয় ভয়ের বা আতঙ্কের কিছু নাই। কেননা হিস্টোগ্রামের বার এবং আরএসআই দুইটাই কিন্তু ভালো পজিশনে আছে। তো সুতরাং বিএসসি এই মুহূর্তে যে সেল করে বেরোয় যেতে হবে এমনটা বিষয় না। ধৈর্য রাখেন, পজিশন সব ভালো আছে। 1-2 দিন হয়তো বা স্লো যেতে পারে বিএসসিটা, 1-2 দিন হয়তো বা রিট্রেস্ট করতে পারে। কিন্তু আমার যেটা বাজারের প্রেডিকশন বা বাজারের যে আচরণ আমাকে যা বলছে, এইবার বিএসসি এটাও উপরের দিকে যাবে অন্তত। যদি আমি এই সাপ্লাইটাও ধরি, তাহলে 15, 16 থেকে 18, 20 টাকা পর্যন্ত যাওয়ার মতন ক্ষমতা বা দক্ষতা বিএসসি রাখে। এবং আরো কিছু নিউজ যেটা আছে, সম্ভবত বিএসসি জাহাজ কিনেছে আরো 5টা না 6টা জাহাজের ক্রয়ের একটা নিউজ আমি দেখেছি। আপনারা যদি দেখে থাকেন হয়তোবা, বিএসসিটাও ফান্ডামেন্টালি খুব স্ট্রং শেয়ার এটা। আচ্ছা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সটা আমার কাছে অনেক আগ থেকে একটু ঝামেলার ছিল, এবং এটা নিয়ে আমার আশিক ভাইয়ের লগে খুব ডিবেট হয়েছিল। এক্সপ্রেস ইন্স্যুরেন্সটা যখন এটা 35 টাকার ঘরে ছিল, তখন আমি বলেছিলাম ইআইএল এই শেয়ারটা 28 টাকা, 27-28 টাকার দিকে আসবে, কিন্তু আরো নিচেও আসছে, 23 টাকা পর্যন্ত নামাইছে। এরে শিশির ভাইয়া, তোমারে স্মরণ করি ভাইয়া, তুমি করে বললাম, প্রিয় মানুষ তুমি। আমার সবার স্মরণ আছে, এত ব্যস্ততারে ভাই, এই যে এত ইয়ে। ওয়ালাইকুম সালাম কাজী ফজলে রব্বি ভাই। তো এই ইআইএলটার এখন যেই ঘটনা বা যেই অবস্থান, এইটা 30 টাকার ঘরটাতে প্রচুর পরিমাণে সাপ্লাই, তবে 30 টাকা পর্যন্ত যাবে এটা নিশ্চিত থাকেন। সামনে ক্লোজিং আসছে, খারাপ হোক ভালো হোক, বাজারের প্লে রোলের সাথে সাথে সে যাইতে বাধ্য, যাবে। কিন্তু এদিকে এখনো ডাউন ট্রেন্ড ফুল কাটা নাই, এবং রেড জোনেও যাচ্ছে না। এখান থেকে ইউটার্ন আসতে পারে, কিন্তু ভাই এটার ভিতরগত কিছু প্রবলেম আগেও ছিল, বলেছি, এখনো আছে বলছি। তো আমার শিশির ভাইটা রাগ করছে, রাগ না, এটা রাগ বলে না, এটা অভিমান বলে। তো এই ইআইএলটাও এই 30 টাকার ঘরটা পাবেন, যেহেতু এটা ডিসেম্বর ক্লোজিং, এবং সামনে কিছু আছে, কিন্তু ভিতরগত কিছু প্রবলেম। এই যে হোসেন ভাই চলে আসছে, এই জিনিসটার আপনারা জানেন যে আহ, একটা গ্রুপ এই জায়গাতে ফিডিং করাইছিল 52 বা 60 টাকার ঘরে। তখন থেকে কিন্তু এটা অনেক ঝামেলা ছিল হয়েছে, এবং আহ, অনেকে নামও বলছেন, আমি তার নাম বলতে চাই না। এরকম অনেক ফটকাবাজে আছেন যারা আপনাদেরকে ধোকার মধ্যে অনেক স্টক দিয়ে পুঁজিবাট্টা হারাইছে। আচ্ছা,
সাইহাম কটনটা আর মুন্নু ফেব্রিকটা সেম একই পজিশন এখনো দেখছি, কিন্তু সাইহাম কটনটার একটা ডাউন ট্রেন্ড আছে। এস এ আই সাইহাম কটন নিয়ে কিন্তু আলোচনাও করেছিলাম সেদিন, যেই জায়গায় পরের দিনও আবার সে কিন্তু একটু চেষ্টা করতেছে এখানে ডাউনের জায়গায় আহ, আসার পরে আবার বৃহস্পতিবারে যখন বাজারটা একটু ইউটার্ন আসছে সেখানে কিন্তু আবার সে দাঁড়ানোর চেষ্টা করতেছে। তো সাপোর্ট যদি ধরি, তার সাপোর্ট লেভেল 19 টাকা 30 পয়সার দিকে পর্যন্ত আছে। তো সেটা অলরেডি আসছিল কততে, 19 টাকা 40 পয়সা। তো সো এখন যেই জায়গা আছে সাইহাম কটনটা, ধন্যবাদ রাফাত ভাই। এটা আমি আমার আহ, বিবেকের আহ, কাছে দায়বদ্ধতা থেকে আপনাদেরকে আমি কাজগুলো আপনাদের জন্য করি, সেখান থেকে আমি কিন্তু আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করি। এটা আমার, এটা যে শুধু মানে আপনাদের জন্যই না, আমার বিবেকের কাছেও আমি প্রশ্নবিদ্ধ। যদি আমি যে জিনিসটা জানি, আমি আমার ভিতরে যে জিনিসটা আছে, আমি কেন জনকল্যাণে কাজে লাগাবো না? এটার জন্য কিন্তু একটা দায়বদ্ধতা থাকে এবং দায়ী হতে হবে যে তুমি সমাজের কি কাজে আসছো, তুমি মানব কল্যাণে কি কাজে আসছো, সেই প্রশ্নের জবাবে আমার কাছে কোনো প্রশ্ন থাকবে না যদি আপনাদের কাজে না আসি, বা সমাজের কাজে না আসি, মানুষের কাজে না আসি, মানবতার কাজে না আসি। এই বিবেকটা থেকেই, তাড়নার কারণেই আপনাদের পাশে দাঁড়াই। এটা সবসময় থাকবে। তো এইখানে হাবিবুল হাবিব ভাই, রাগ করবেন না ভাই। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যখন নিয়ে আলোচনা করি, অনেকের স্টক দেখা হয় না, অনেকের স্টক বিশ্লেষণ করা হয় না, কিন্তু পরবর্তীতে আমরা খুব, আমি চেষ্টা করি যাদের যাদের স্টকগুলো আছে সেই স্টকগুলো এই কমেন্ট বক্স থেকে আলাদাভাবে বিশ্লেষণ দেওয়ার জন্য। শান্ত সুমন ভাই, এই জায়গাটাতে আচ্ছা, বারাকা পাওয়ারটাও বলছে লামিয়া আপা, লাবিব মারিয়াম, বারাকা পাওয়ারটাও এটার যে রিফর্মের কথা চলছে, এটা কিন্তু হবে। পাওয়ার সেক্টর তো কিছু কিছু পাওয়ার আছে, বারাকা পাওয়ারটা হয়তো বা এখন একটা জায়গায়, এই যে ওই দিন আমি বলেছিলাম যে 70 পয়সা একটা সাপোর্ট আছে, 6 টাকা 70 পয়সায়, সেখানে কিন্তু আছে, সাপোর্টটা আছে। সেইখান থেকে বাজারের আরেকটা দুইটা দিন এদিকে হিস্টোগ্রামের বারটাও দেখেন খুব হালকা হয়ে আসছে। হিস্টোগ্রামের বারটা যদি একটু বড় করে দেখাই, দেখেন যে হালকা হয়ে আসছে। এইটাও যে কোনো মুহূর্তে একটা বাউন্স ব্যাক গ্রিন ক্যান্ডেল দিয়ে দাঁড়িয়ে যাবে এবং উঠে যাবে। আরেকটা কথা আপনাদেরকে খুব আহ, দেখিয়ে দেই, আমার কাছে অলরেডি নিউজটা চলে আসছে। সেটা হচ্ছে ইসলামী ফাইন্যান্সের একটা নিউজ চলে আসছে। ইসলামিক ফাইন্যান্সের একটা নিউজ আসছে, সেটা হচ্ছে তাদের আহ, ইয়েটা, এটাকে কি বলে, ন্যাব, এনএবি, নেট অ্যাসেট ভ্যালিউম। মোমেন ভাই ওয়ালাইকুম সালাম। নেট অ্যাসেট ভ্যালুটা কিন্তু বৃদ্ধি পাইছে, মানে ডাবল হয়েছে। আপনারা মনে রাখবেন যে হয়তোবা আগামীকালকে এই ইসলামী ফাইন্যান্স হল্ট হতে পারে। ইসলামী ফাইন্যান্সটা আগামীকালকে রবিবার যে নিউজটা আসছে, এতে আগামীকালকে এটা হল্ট হওয়ার 95% সম্ভাবনা রয়েছে ইসলামী ফাইন্যান্স। রায়ান ভাই সাহাম কটনের কথা বলেছি, আরডি ফুডটাও বেশ ভালো অবস্থানে আছে এবং মালিক পক্ষ 15 লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আপনারা জানেন যে যদি কোনো শেয়ার ক্রয়ের ঘোষণা দেয় সেটার প্রাইসটা কিন্তু কমে। কেন? তারা দাম দিয়ে কিনবে না, আর যখন বিক্রির ঘোষণা দেয় তারা কিন্তু এগুলা ম্যানুপুলেটেড বিষয় হতে পারে, একটা কোড থেকে আরেকটা কোডে বা আরেকজনের কোডে তারা বিক্রি করবে। ঘোষণা যেহেতু মালিক পক্ষ বিক্রি করবে, যার কারণে তাদের ডিক্লারেশনটা দিতে হয়েছে আরডি ফুডের। তো বিক্রি করার যে নিউজগুলো থাকে এগুলো সামনে
বাড়ার সম্ভাবনা, এটা আপনার একদম খুব নর্মাল সেন্স থেকেই চিন্তা করলে এটা ধরতে পারবেন। ঠিক আছে? তো আরডি ইসলামী ফাইন্যান্সের যে নিউজটা পেয়েছি আজকে, আমাকে একজনের লিংক পাঠিয়েছে নিউজটার। তাদের এনএবি ডাবল হয়েছে, এনএবি নেট অ্যাসেট ভ্যালু ডাবল হয়েছে। সেই ক্ষেত্রে এটা আগামীকালকে খুবই সম্ভাবনা রয়েছে হল্ড করার, খুবই সম্ভাবনা রয়েছে হল্ড করার। তো বিএসসিটা ভালো হবে ভাই। মাইন্ড কাছে এবার পড়া লাগবে না, হয়তো একটা সময় আপনাদেরকে কষ্ট দিয়েছে। বিএসসি ফান্ডামেন্টালি ভালো। আচ্ছা, উপজেলা নিয়ে অনেকে আটকা আছেন, বা ফান্ডামেন্টাল শেয়ার এটা জানেন যে কি কি কারণে কেন পড়েছে, সেটার বিষয়ে বেশ আলোচনা হয়েছে। এখনকার যে পজিশন পরিস্থিতি কিছুটা ইউটার্নের চেষ্টা করছে, যেহেতু এইটা একটা 119-20 টাকার ঘরে একটা সাপ্লাইর জোন, সাপোর্টটাকে সাপ্লাই বানিয়ে ফেলেছে। এটা কিন্তু 120 টাকা পার হলে কিন্তু খুব দ্রুত সময় আবারও 150 টাকার ঘরে যাওয়া কোনো ব্যাপার না। শেয়ারের কন্ডিশন, অবস্থান, অল্প শেয়ার, এটা এখান থেকে আরো অনেক উপরে ডাবল করাটাও কোনো ব্যাপার না, হয়তো বা একটু সময়ের সাপেক্ষ ব্যাপার। এই যে আমার হাসান ভাই এই ইসলামী ফাইন্যান্সের নিউজটা দিয়ে দিয়েছেন। আপনারা কমেন্টে ইসলামী ফাইন্যান্সের নিউজটা পেয়ে যাবেন, তার পজিশন, অবস্থান, নিউজ ডেটটাও দিয়ে দিয়েছেন, সবকিছু এখান থেকে আপনারা দেখে নেবেন। 21শে ডিসেম্বর চলে আসছে নিউজটা। ঠিক আছে? ধন্যবাদ হাসান ভাই সবার সাথে কোঅপারেট করার জন্য। আপনারা যারা ইসলামী ফাইন্যান্স নিয়ে আছেন বা যাদের কাছে আছে, আপনারা এই জিনিসটা একটু দেখে নিন। ডোরিন পাওয়ারটা, ডোরিন পাওয়ার এটা একটু বলে রাখি। খান ব্রাদার্স নিয়ে আলোচনা হয়েছে। খান ব্রাদার্স যেখানে আছে, যদি কিছুটা উপরে অন্তত 50, 52, 54 যায় কোনোভাবে, বের হয়ে যাওয়াটা উচিত হবে। খান ব্রাদার্স আলটিমেটলি 26, 27, 28 টাকার দিকে চলে আসবে। তো ডোরিন পাওয়ারের কথা বলি, এটা আপনারা জানেন যে শিকদার সাহেবের কোম্পানি, যেটা ন্যাশনাল ব্যাংকের মালিক, তিনি নাই, মারা গেছেন। এবং তার পুত্ররা এমন মানে কুকর্ম করেছেন যে তাদের দেশের নাগরিকত্বই একজনের বাদ হয়ে গেছে, আরেকজন পলাতক আছে খুনের দায়। আর এই ডোরিন পাওয়ারটা একটু ঝামেলা আছে, বুঝে শুনে এখানে এন্ট্রি দিবেন। পাওয়ার সেক্টরের মধ্যে আপনার বারাকা পাওয়ারটা নজরে রাখতে পারেন। জি জিবিবি পাওয়ারটা যেহেতু কিছু বিএনপি বিএনপি মাইন্ডের লোকজনের কোম্পানি, এবং যদি ইলেকশনে বিএনপি ক্ষমতা আসে, এটার হয়তো অনেক কিছু বড় কিছু হবে, ঘটবে। কেপিসিএলটাও নজরে রাখতে পারেন, তারপরে এসপিসিএলটা নজরে রাখতে পারেন পাওয়ার সেক্টরের ক্ষেত্রে। সত্যি বলছেন রাফাত ভাই, এই কথা অত্যন্ত চমৎকার একটা কথা বলছেন। আমি এইটার আমি এইটার যে রাফাত ভাই একটা ভিডিও আপলোড করেছি আমার সন্ধ্যার সময়, যে খুবই একটা টপিকস, মানে ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথাটা বলেছি। আপনি আমার ভিডিওটা দেখবেন, আর সবার কাছে অনুরোধ রইল, সেই ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে না, এটা একটা বাস্তব চিত্র এবং ন্যায়সঙ্গত কথা, যে মানুষের যে ঘিলুলেসের কথা যাদেরকে ইন্ডিকেট করে করেছি, আপনারা যদি এটা সবাই প্রচার করেন, একটু শেয়ার করেন, এটা যদি একটু প্রচার হয়, হয়তোবা যারা এই যে দীর্ঘ সময় ব্রেন ওয়াশ হইতে হইতে যে বন্দি খাঁচার পশুর মতো জীবন যাপন করছে, হয়তোবা তাদের ব্রেনটা হয়তো এটা দেখলে খুলতেও পারে। আর যদি খুলতে পারে, তারাও তো আমার ওই যে হাজি যে কথাটা বলছে, শত্রুরাও তো এই দেশের মানুষ, তাদেরও তো যদি সঠিক পথটা দেখিয়ে সঠিক পথে ঐক্যের জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে তো বহিরাগত শত্রু আমাদের শত্রুতা করে কিছুই করতে পারবে না। আমাদের ঘরের শত্রু বিভীষণ, এই ঘরের শত্রুকে যদি আমরা বুঝাতে পারি যে দেশপ্রেম,
মানব প্রেমের উপরে কিছুই নাই। এইখানে যদি আমরা একটু বুঝাতে পারি বা বুঝাতে সক্ষম হই, হয়তোবা পরিবর্তন আসতে পারে। ওয়ালাইকুম আসসালাম, শকত আবদুল্লাহ ভাই, কেমন আছেন ভাই? বেশ ভালো শীত পড়তেছে। তো রাফায়েত ভাই, শীত পড়তেছে এবং আসলে কিছু দুঃখ কষ্টের কারণে এই যে সায়াম চলে আসছে, সাইমন ভাই। তো অনেক কিছুতে দেশের পরিপ্রেক্ষিতে গান টানও আসলে গাইতে ইচ্ছা করে না এই দুঃখ দুর্দশার মধ্যে। তো ওই যে একটা গান আছে না, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জানি কি জাদু করি আরে বন্ধে। এবার আপনারাই গান ভাই। বসে বসে নিরালায় বিচ্ছেদের আগুনে অঙ্গ, ভাই গানটা লেখা নাই, হয়তো লিখলে একটু সুন্দর করে গাইতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, বেশ সময় দিয়েছি এবং আলোচনাও করেছি। আচ্ছা, বিবিএস কেবলটা আমার এই লাইভেই ওই ফ্যাক্টরির আশেপাশের লোকজন থেকে যে জিনিসটা পাইছি, বন্ধ কোম্পানিটা পাইছি বিবিএস কেবলটা, যার কারণে আর বন্ধ হোক আর খোলা হোক, বাজার যখন প্যাটার্ন ইউটার্ন আসে তখন কিন্তু কিছুটা শর্ট টাইমের গ্যাপ দিয়ে যায়। সেই ক্ষেত্রে বিবিএস কেবলটা 16 টাকা 50 পয়সা পর্যন্ত তার একটা সাপ্লাই জোন আছে। আছে 15 টাকা 20 পয়সা, সেদিকে গেলেই একটা বড় সাপ্লাই আসবে, সেখান থেকে হয়তো বা প্রফিট টেকিং হোক, স্টপ লস হোক, বা আপনার কেনা দাম হোক, বেরিয়ে আসা উচিত হবে 16 টাকা 50 60 পয়সার দিকে গেলে। আর সেটা যদি ওভারকাম করে ধরতে পারে, ধরে রাখতে পারে, তবে না, এখানে সেল আসবেই যেহেতু সাপ্লাইটা বড়। ও কক্সবাজার গেছেন, বাসা থেকে তো কক্সবাজার যাওয়ার জন্য পেড়াপিড়ি লাগছে, কিন্তু পকেটের অবস্থার দুর্বলতার কারণে যাচ্ছি না। তো হয়তোবা সামনে যদি কিছু 2 4 পয়সা রিজিকে রাখে, হয়তোবা। ঠিক বলেছেন রাফাক ভাই, আবেগী আমরা বেশি, বিবেক থেকে কোনো কিছু চিন্তা ভাবনা করি না, এবং দলকানা অন্ধভক্তের কারণে এগুলা পারি না। ন্যায় ন্যায় বিচারটার বা ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত কথাগুলোকে আমরা অ্যাভয়েড করে যাই। তো বিবিএস কেবলটা 16 টাকা 50 পয়সা পর্যন্ত আপনি ওয়েট করতে পারেন। সিবিওটা, সিভিও, স্টক ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড সবকিছু অ্যাভারেজ করে একটা প্রফিট অলরেডি, যদি এখানে সাপোর্ট জোনে আছে, এখানে একটু সময় নেবে এবং ডাউন ট্রেন্ডে আছে সিবিওটা, সাপোর্ট জোনে আছে, ডাউন ট্রেন্ডে আছে। একদম একান্ত যদি আসে 145 টাকা পর্যন্ত আসতে পারে। এইখানে আরো কিছু সময় নেবে। আপনি দেখেন এই যে হিস্টোগ্রামের বারটা আমাদেরকে, যেটা আরো একটা ইম্পর্টেন্ট জায়গা, সেখানেও ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। তো মোস্তফা ভাই আরো হয়তো কিছুদিন একটু সময় নিতে পারে। দেশবন্ধুটাও একটা জিনিস দেখছি, 17 টাকার ঘরে গেলে সাপ্লাই আসে, বুঝছেন? আমি দেশবন্ধুটাও দেখেছি। দেশবন্ধুটাও এখানে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছে, তবে পজিটিভ সাইন হচ্ছে সেইখানে একটা সাপোর্ট যেহেতু আছে দুই পাশেই, একটু যদি ধৈর্য রাখেন হয়তোবা 19 টাকার ঘরটা পাবেন, 19 টাকার ঘরটা পাবেন। ইব্রাহিম ভাই ঠিক বলছেন। উপজেলার কথা বলছি, সুমন নূর, উপজেলার কথা বলছি, যেখানে আছে একটা ভালো জায়গা আছে, এখান থেকেই জাস্ট 20 টাকাটা পার করলেই কিন্তু এটা বড় একটা টান আসবে, এটা মাথায় রাখেন। পকেটও ঠান্ডা ভাই, ঠিকই, শীতের ভিতরে পকেটও ঠান্ডা, এই পকেটটা ঠান্ডার কারণে আর
কোনো দিকে মুভমেন্টের, তবে আমি পকেট খালি আর ভালো, একটু ভ্রমণ পিপাসু মানুষ, যার কারণে যদি নেশা উঠে চলে যাব। টাকা পয়সা আপনারা আছেন দিবেন, আপনাদের হেল্প নিয়ে আমি ঘুরে আসবো ইনশাল্লাহ। তো অনেকগুলো স্টকের নিয়ে আলাপ আলোচনা হয়েছে। রূপালী লাইফটা, রাফায়েত ভাই, কালকে ইসলামী ফাইন্যান্স কিনা ফালান ইনশাল্লাহ। হট কেক এটা। ইসলামী ফাইন্যান্সটা হট কেক। তো রূপালী লাইফটা, এই রূপালী লাইফটা যখন এই যে 124-25 টাকার দিকে মানে ফিডিং করাইতেছে আমার কিছু প্রিয় ভাই, আহ, এখনো অনেকদিন যোগাযোগ করে না রাহাত, আহ, কোরিয়ার, রাহাতের এত ভালো পোর্টফোলিওটা একদম সেরা বেড়া বানা ফেলাইছে শুধু গেমলারদের গেমলিং আইটেমের পিছনে দৌড়ায়া। এই রূপালী লাইফ, আরেকটা হচ্ছে টিআইএলআইএল, কি বুঝে যে কিনছে, পোর্টফোলিওর 12 থেকে 14টা বাজায় ফেলাইছে। অল্প 12-13 লাখ টাকার প্রফিটের পোর্টফোলিওটা, এবং জেনুইন প্রফিট, মানে রিয়েলাইজ প্রফিট। আমার সাথেও কিছু বিজনেস করে ভালো মানে ইয়া ছিল, বাট ভুল ডিসিশন, অধৈর্য হয়ে পোর্টফোলিওর 12টা বাজায় ফেলছে। এখন একদম দুইটা স্টক, টিআইএলআইএল কিনছিল 84-85 টাকায়, রূপালী লাইফ কিনছে 124-25 টাকায়। ওই আবার নিচে, উপরে শেয়ার নিচে অ্যাভারেজ করতে গিয়ে আরো ধরা খাইছে। যে জিনিসটা আমি সবসময় নিষেধ করি, বটমের শেয়ার বটম থেকে নামবে, অ্যাভারেজ করতে থাকবেন। আর টপের শেয়ার, সাপ্লাই জোনের শেয়ার, সাপ্লাই থেকে নামবে, স্টপ লস দিয়ে বেরিয়ে যাবেন। এটা একদম সহজ অঙ্ক হিসাব। ইসলামী ব্যাংক কত আছে, এটা তো ওইটা তো ওই যে ইয়েও আছে, ফ্লোর প্রাইস আছে, উঠায় নাই। ইসলাম, এই তো এখানে আছে, ফ্লোর প্রাইসে আছে। এটার ফ্লোর, এটার নিচে যাওয়ার আর কোনো জায়গা নাই। আর যদি উঠে 36 টাকার ঘরে সাপ্লাই, ঠিক আছে, 36 টাকার উপরে যাবে না আপাতত দৃষ্টিতে, কেননা 36 টাকার ঘরে বেশ ভালো সাপ্লাই। আরেকটা বিষয় আছে, যে নিউজটা ছড়াচ্ছে যে, বা ইসলামী ব্যাংকের প্রচুর পরিমাণে প্রভিশন ঘাটতি আছে, এটা জানেন সবাই, এবং সেই ঘাটতিটা কারা করেছে সেটাও জানেন। যাই হোক, আহ, 1.5 ঘন্টা হয়ে গেছে, আজকে তো একটু বেশি সময় দিয়েছি। আসলে প্রায় সময় যখন ইয়ে হয়, সময় দিয়ে দিতে মন চায়। আপনারা আছেন, আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে। 2 দিন দাওয়াত খাইছি কিন্তু মনটা এখানে পড়েছিল। মনস্পুলটা পজিশন নিচ্ছে, ইউটার্ন একদম খুব রেডি অবস্থায় আছে। ইনশাল্লাহ বাজার একটু সাপোর্ট করলেই এটাও 134-35 টাকার ঘরে যাবে। লো পেড আপ শেয়ার মনস্পুল, 34-35 টাকার ঘরে যাবে একদম, 140 টাকা পর্যন্ত যাবে ইনশাল্লাহ। এটা ধৈর্য রাখেন, ধৈর্য রাখেন। এই ধৈর্যটার ব্যাপার, এটার সাথে মিলাই বলি, বিডি অটোকারটা, এই বিডি অটোকারটা আমরা 118 টাকায় আমি একটু বলেছিলাম, কিন্তু শেয়ারটা পড়ে গেছিল। আমি বলার পরে শেয়ারটা সাত 95 পর্যন্ত পড়ে গেছিল। আমি যে যখন বলেছিলাম তখন 112 টাকা, সরি 112 টাকায় যখন আমি বিডি অটোকারটা আপনাদের সাথে আলোচনা করেছি, ভালো পজিশন লাগছিল, কিন্তু বাজারের একটা প্রেসার ক্রিয়েটের কারণে কিন্তু পড়ে হয়ে গেছিল। ঠিকই আবার 95 টাকা থেকে কিন্তু 134 টাকায় উঠছে। এই মনস্পুলটাও ঠিক এই জায়গাতে আসবে। আরডি ফুড ভালো হবে, ভালো হবে, আরডি ফুড নিয়ে টেনশন কিছু নাই। আমরা একবার 19 টাকায় ঘরে বলছি, আমি 19 টাকা থেকে থার্ড ডেতে যে প্রফিট, আমি সবসময় বলি যে 3 দিনের প্রফিট কেউ মিস করবেন না, পরবর্তীতে প্রয়োজনে আবারও কিনবেন। তো থার্ড ডে প্রফিট নিছি, নেওয়ার পরে আবারও এই যে 20 টাকার ঘরে আসছিল, আবারও কিনছি
20 টাকা, 20, 30, 50, 60, 70 এই লেভেলটা আরডি ফুড কিনছি, ভয়ের কিছু নাই, এটাও বাড়বে। তো আজকে অনেক সময় হয়ে গেছে, আপনাদের কাছ থেকে আজকে বিদায় চাচ্ছি। আগামীকালকে আবারও ইনশাল্লাহ দেখা হবে 8টার সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।